পানি বাড়তে আগ্রাসী যমুনা, টাঙ্গাইলে নদী রক্ষা বাঁধে তীব্র ভাঙন। বিলীন বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা, পাহাড়ি ঢলে শেরপুরে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ৮টি গ্রাম। বগুড়ায় পানিতে ডুবে সহোদর সহ প্রাণ গেল ৩ শিশুর। মাগুরায় পুকুরে পড়ে 2 চাচাতো বোনের মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের 3 জনের প্রাণহানি। ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে অটোরিকশা, ময়মনসিংহে প্রাণ গেল 2 নারী সহ 3 যাত্রী। হেলপার ট্রাক চালানোর দুর্ঘটনা বলছে পুলিশ। মানিকগঞ্জে সড়কে আরও একজনের মৃত্যু। মিয়ানমার থেকে পালিয়ে আসা নিরাপত্তা বাহিনীর 3 সদস্য গ্রেফতার। 2 জন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকিজন বর্ডার গার্ড। পুলিশ টেকনাফ থানায় হস্তান্তর। এবং মারধরের বিচার সহ 4 দাবি বাস্তবায়নের আশ্বাস। রেলপথ অবরোধ তুলে নিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 8 ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক। বাংলা সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বাড়ায় নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে বসত ভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরে লোহার সেতু ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন 8টি গ্রাম। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তার পানি ওঠানামা করছে। নেত্রকোনায় স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টানা বৃষ্টিতে বেড়েছে যমুনা নদীর পানি। তীব্র স্রোতে ভাঙছে পাড়, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট। টাঙ্গাইলের ভুয়াপুরে বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়েছে বসতঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। ঝুঁকিতে রয়েছে ভুয়াপুর তারাকান্দি আঞ্চলিক সড়ক। এমন অবস্থায় যানবাহন চলাচল বন্ধ রেখে জিও ব্যাগ ডাম্পিং চলছে। প্রায় 10-15টা বাড়ি এখান থেকে বিলীন হয়ে গেছে, মানে একদম নিয়ে সরাইতেই পারে নাই। খাট পালং কিছু নাই, সব নদীতে ভাইসে গেছে। এক বাড়ি থেকে 5টা ঘর গেছে, 35 মণ শস্য নদীতে চলে গেছে। ঘরের থেকে ফ্রিজ, টিভি, মিপি যা আছে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। ভাঙন ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। 9 থেকে 10 কোটি টাকার মতো আমরা জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছি। গাইবান্ধায় ফের বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট ও করতোয়ার পানি। 45টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি। পানি ওঠানামা অব্যাহত থাকায় রংপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বন্যার আশঙ্কায় স্থানীয়রা। স্থায়ী সমাধানে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। সবাই আতঙ্কের ভেতরে আছি যে কখন কি হয় না হয় এটা বলা যায় না। কাকো ধরিতেও পারি না, কইতেও পারি না, আর কেউ সামেদাও করতে পারে না। 100 বিঘা জমি ভাঙি গেছে, নদীর সাথে বিলীন হয়ে গেছে। বাড়ি ঘর দুয়ার ভাঙি গেছে। এখানে 10 বিঘা ধরনের জমি এবং 20 বিঘা জমি এখানে ভাঙি গেছে। পাট কাটা লাগছে, ছাগল গরু ভাসি গেছে। আমাদের যেটুকু আমার জমা জমি আছে সব ভাঙে যাচ্ছে, আমরা কি করি খামো। এদিকে বৃষ্টি আর ঢলে শেরপুরের নালিতাবাড়িতে চেল্লাখালী নদীর ওপর বেলি ব্রিজ ধসে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন 8টি গ্রামের প্রায় 15,000 মানুষ। ছেলে মেয়ে যাতায়াত করতে পারতেছে না, মহিলারা ডাক্তারের কাছে যাইতে পারতেছে না। আমাদের নৌকা বানানোর সাধ্য নাই। একটা বুড়ো আছে, এটা দিয়ে কিছু ছাত্র পারাপার করতেছি। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢল কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। আংশিক ভেঙে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, ভেসে গেছে ঘেরের মাছ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে বরিশালের বিস্তীর্ণ এলাকা। বিভাগের প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমা পেরিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি দ্রুত উন্নতি হতে পারে। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত মেহেদী হাসান বাপ্পির প্রতিবেদনে। চারিদিকে শুধু পানি আর পানি। জোয়ারের ফলে ঘরের ভেতরেই হাঁটু সমান পানি জমেছে বরিশালের নিম্নাঞ্চলে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা কয়েকদিন ধরে বিভাগের অন্তত 8টি নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী সহ সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা। বাসিন্দাদের দিন কাটছে চরম দুর্ভোগে। এমন জোয়ারের পানি ওঠে আমাদের ঘর বাড়ি পানিতে তলানিয়া, রাস্তাঘাট তলাইয়া গেল, কোমর সমান পানি উঠে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে সব এক খাটের উপরে তা লাগে। তারপরে এইতে পানি হইতে এই কোমরমানতায়। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসেই বরিশালের রেকর্ড 340 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয়, যেই কারণে আগামী 4-5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
পানি উন্নয়ন বোর্ড বলছে লঘুচাপের প্রভাবে কিছু নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি। বড় নদীগুলোর আমরা যে পানির সমতল নিচ্ছি সেখানে এই 3 দিনে বিপদসীমা অতিক্রম করেছে এবং বিপদসীমার প্রায় 12 থেকে 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি উঠছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্য মতে প্রতি বছর অস্বাভাবিক জোয়ারের পানিতে বরিশাল জেলায় 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। খেলাধুলার আনন্দ মুহূর্তে রূপ নিল বিষাদে। বগুড়ায় পানিতে ডুবে 2 সহোদর সহ প্রাণ গেল 3 শিশুর। এদিকে মাগুরায় পুকুরে পড়ে 2 চাচাতো বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় বইছে শোক। খেলাধুলার হাসি আনন্দ মুহূর্তেই পরিণত হলো কান্নায়। গুচ্ছগ্রামের পুকুরে গোসলে নেমে ভাই বোন সহ 3 শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো গ্রাম। মঙ্গলবার দুপুরে সুরাইয়া ও তার ভাই তানজিব বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশী আরেক শিশু জাকিরুলের সঙ্গে গুচ্ছগ্রামের উঠোনে খেলাধুলা করছিল। পরিবারের অগোচরে 3 জনই পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি সুরাইয়াকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে সুরাইয়া ও জাকিরুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে অপর শিশু তানজিবের মরদেহ উদ্ধার করে। মার গাছের আগে আমি কামত গেছি, মুখত ভাত থুয়ে আমি করতে ভাত থুলে থেকে গেছি আমি সকালে। তুমি পানি হচ্ছে, তুমি স্কুলত যাই না শোনা, আমি পানি আলে তুমি দিনটা থাকো, কালকে স্কুলত থুয়ে আসবো না আমি যাই। আচ্ছা এদিকে যাই অবস্থা। তারা ফুটবল খেলতেছিল, ফুটবল খেলার শেষে তারা পুকুরে গোসল করতে নামে। গোসল করতে নেমে তারা 3 জন ডুবে মারা যায়। শিশু তানজিবের বয়স 8, সুরাইয়ার 5 ও জাকিরুলের 6 বছর। তারা সবাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। এদিকে মাগুরার মোহাম্মদপুরের মৌসা গ্রামের আনিসুর রহমানের 3.5 বছরের মেয়ে রাফিয়া ও তার 2 বছরের চাচাতো বোন রাইসা বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে ছোট্ট রাইসা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে রাফিয়া পানিতে ঝাঁপ দিলে সেও তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তানজিনা তাসনিম, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার বারঘড়িয়া বাদুরতলা এলাকায় একটি বাড়িতে লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়েছিল। ওই ময়ে ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস বাঁধতে গেলে হাসিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে মেয়ে মিম ও ভাতিজি আশা এগিয়ে আসলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে নিহত 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা। ময়মনসিংহে প্রাণ গেল 2 নারী সহ 3 যাত্রীর। হেলপার ট্রাক চালানোয় দুর্ঘটনা বলছে পুলিশ। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। সড়কের পাশে পড়ে আছে ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা। ময়মনসিংহে সড়কে ঝরল 2 নারী সহ 3 জনের প্রাণ। মঙ্গলবার নগরীর শম্ভুগঞ্জ বাজার থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে গৌরীপুরের কলতাপাড়া যাচ্ছিল। এ সময় পুষ্টিরাজ ফিডের ডিপোর সামনে থেকে বের হওয়া একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নামে এক ব্যক্তি মারা যান। আহত 3 নারী ও অটোরিকশা চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে আবেদা খাতুন ও শিলা আক্তার নামে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিন জন লোক মহিলা গাড়িতে নেওয়া হয়েছে হসপিটালে, আর একজন স্পট ডেড। ড্রাইভার ছিল না, হেল্পার ছিল। হেল্পার থাকার কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে। ব্যবহৃত যে ট্রাক এবং ইজি বাইক সহ আমরা আটক করেছি। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 3 জন। ওবায়দুল হক, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। দিন দিন পাচ্ছে ফেসবুকে প্রেমের ফাঁদ, ভুয়া চাকরি ও ভিসার প্রলোভনে নিঃস্ব অনেকে। রংপুর বিভাগে 2 মাসে শতাধিক মামলা, কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ।
মিয়ানমার থেকে পালিয়ে আসা নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ থানায় সোপর্দ করে বিজিবি। এর আগে সোমবার দুপুরে রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্টংপাড়া এলাকায় যায় ওই ৩ জন। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায় এদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ ও বাকি 2 জন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য। 4 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে 8 ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 8 ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে তোলা হয় রেলপথের অবরোধ, চালু হয় ট্রেন চলাচল। এর আগে চলন্ত ট্রেনে সহপাঠীকে মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে 4 দফা দাবিতে বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস। চরম ভোগান্তিতে যাত্রীরা। আমরা কেন বারবার সাফারার হব? আমরা তো সাধারণ যাত্রী। সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলে এই যে কাজটা করছে, এটা মোটেও ঠিক না। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আসছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া টাকা আদায়ের প্রতিবাদ করলে তাকে মারধর করেন টিটি। হত্যার চেষ্টার শিকার হয়েছি, আমাকে হত্যা করে ফেলতো। আমি যদি কোনো রকমের যদি আঁকড়ে ট্রেনটাকে না ধরতে পারতাম, ধৈর্যটাকে, হয়তো আমি পরে যেতাম। শারীরিক এবং মানসিকভাবে তাকে চরম লাঞ্ছনার শিকার হতে হয়েছে, এজন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তাকে মারতে মারতে চলন্ত ট্রেনের রাস্তার গেটের কাছে নিয়ে গেছে। সেই জায়গা থেকে অবশ্যই মামলাও সেটা বিবেচনাযোগ্য। এই ঘটনায় বিভাগীয় কমিশনার ও রেল বিভাগ 2টি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদনের পর নেওয়া হবে স্থায়ী ব্যবস্থা। পাশাপাশি অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ঘটনার প্রেক্ষিতে আর কি ব্যবস্থা গ্রহণ করা উচিত, এটি আমাদের কাছে সুপারিশ তারা করবেন। এখন থেকে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে রাতে পদ্মা, তিতুমির ও সাগরদাড়ি ট্রেন যাত্রা বিরতি করবে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি খুলে দিয়েছে অপরাধের নিত্য নতুন দুয়ার। ফেসবুকে প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল, ভুয়া চাকরি ও ভিসার প্রলোভনে প্রতারণার ঘটনা বাড়ছে। গত 2 মাসে শুধু রংপুর বিভাগে এমন মামলার সংখ্যা শতাধিক। বিশ্লেষকদের মতে সাইবার অপরাধ রোধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট, কয়েকদিনের কথোপকথন, তারপর গড়ে ওঠা বিশ্বাসের সম্পর্ক। সেই বিশ্বাসকে পুঁজি করেই প্রতারক চক্র সংগ্রহ করে ব্যক্তিগত ছবি। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। সম্মানহানির ভয় দেখিয়ে আদায় করা হয় 14 লাখের বেশি টাকা। এমনকি ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন গ্রুপে। পরে আইনের আশ্রয় নেন এই তরুণী। আবার টাকা দিতে হবে, তখন আমি দিতে না পারায় 3/6/2026 তারিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে 20 জনের মাঝে ছবি আর ভিডিও ছেড়ে দেয়। তখন গ্রামে যখন জানাজানি হয়, আমার মান সম্মান ক্ষুণ্ণ হয়। শুধু সম্পর্কের ফাঁদই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ায় চাকরির লোভ দেখিয়ে প্রতিনিয়ত প্রতারণা করছে সংঘবদ্ধ চক্র। ভুয়া ওয়েবসাইট, নকল অফিস এবং জাল কাগজপত্র ব্যবহার করে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। বগুড়ার এই 2 বাসিন্দা জানালেন, গত 1 বছরে এমন একটি চক্র তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 31 লাখ টাকা। দেওয়া হয়েছে কানাডার নকল ভিসা, ওয়ার্ক পারমিট সহ নানা কাগজ। 1.5 মাসের মধ্যে আপনি কানাডা নিয়ে যাবো, আপনি 4-5 লাখ টাকা কামাই করেন মাসে, এই কথা বলছে। স্যার আরও অনেক কিছু বলছে, তা আমি আর ওইগুলো কথা শোনা যায়, কোরআনের কথা কইছে, তখন আমি বিশ্বাস করে টাকা দিই। পাসওয়ার্ড গোপন করা আছে, এখন বলা যাবে না। আপনার ওটা যখন আপনার টিকিট দেওয়া হবে, তখন আপনার মনে করেন যে ওই ওপেন করে দেওয়া হবে। নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশ কয়েকটি চক্র এখন সক্রিয়। গেল 1 মাসে পুলিশের জালে ধরা পড়েছে অনেকেই। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। এই পেজের মাধ্যমে তারা অনেক বড় একটা গ্রুপ খুলে এবং বিভিন্ন সদস্যদেরকে এরা ইনভাইটেশন দেয়, এখানে যুক্ত করে এবং প্ল্যাটফর্মের মাধ্যমে ওরা যুক্ত করে বিভিন্ন ধরনের যে অসৎ উপায়ে এই প্রলোভনটা দেখায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র সবখানেই ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধের দ্রুত তদন্ত, বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে রাষ্ট্র সমন্বয়ভাবে আমাদেরকে একটা সচেতনামূলক প্রোগ্রামে
যেতে হবে। সাইবার বিশেষজ্ঞদের মতে এআই ব্যবহার করে নতুন নতুন প্রতারণার ফাঁদ তৈরি করছে প্রতারক চক্র। তাই আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিদ্যুৎ বিল নিয়ে চরম ভোগান্তির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয়ে অনেকটাই নাজেহাল ঠাকুরগাঁওয়ের নেসকোর গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটারের রিডিং না দেখে বিল করার কারণে বাড়তি ইউনিটের বোঝা টানতে হচ্ছে তাদের। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকোর দেয়া সংযোগে ঠাকুরগাঁয়ের বেশিরভাগ গ্রাহক গুনছেন অতিরিক্ত অর্থ। বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত ভ্যাট ও ডিমান্ড চার্জ পরিশোধ করতে হয় গ্রাহককে। এরপরেও ইউনিট প্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। গ্রাহকদের অভিযোগ, মিটারে ইউনিটের সংখ্যা কম থাকলেও মিটার না দেখে কয়েক গুণ বাড়িয়ে ভুতুরে বিদ্যুৎ বিলের কাগজ ধরিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে প্রতিনিয়ত অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। তারা একটা আনুমানিক বিল করতেছে, কোনো মাসে হয়তো বিল আসছে, ওইটার উপরে আনুমানিক একটা বিল করে দিয়ে চলে যাচ্ছে। আসলে মিটারও তারা অনেক সময় ঠিক মতো দেখে না। বিদ্যুৎ অফিসে গেলে তাদেরকে কমপ্লেন করতে গেলে অফিসে গিয়ে যদি সরাসরি কথা বলা যায়, এগুলো নিয়ে তারা অতটা কর্ণপাত দেয় না। তারা কোনো এটার প্রতি কোনো গুরুত্বই দেয় না, সবাই ব্যস্ততা দেখায়। বিলগুলো সঠিকভাবে মিটারগুলো চেক করে না প্রতি মাসে, এইভাবেই বিল করে যাচ্ছে। এরা ব্যবহার 100 করি, গরমের সময় দেখা যাচ্ছে যে 200 মিটার করে ধাপে ফেলে উচ্চ রেটে তা আমাদের গ্রাহকদের সেই বিল পরিশোধ করতে হয়। রিডিংটা ঠিক করে দেখে কত ইউনিট হয়েছে, এটা সঠিকভাবে নিয়ে গেলে আমাদের জন্য ভালো হয়, তাহলে আমাদের পারফেক্ট বিলটা আসবে। অভিযোগ স্বীকার করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। আমরা এলাকায় রিকভার করার চেষ্টা করতেছি, আমার আন্তরিকতা আছে, যারা আসতেছে আমি ওটা সলভ করে দিচ্ছি। প্রতি 1000-500 জনের একটু সমস্যা হবে, আমি কারেকশন করে দিই। নেসকোর তথ্য মতে প্রতিষ্ঠানটির আওতায় পৌর এলাকা সহ সদর উপজেলার 5টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে, যার মোট গ্রাহক সংখ্যা প্রায় 47,000। এর বিপরীতে মিটার রিডার রয়েছেন 29 জন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বাংলার সময় আরও থাকছে। 5 বছর ধরে বন্ধ গাইবান্ধার রংপুর চিনিকল। নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রপাতি। দ্রুত চালু করতে সরকারের হস্তক্ষেপ কামনা সংসদ সদস্যের। রংপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়ক যেন এখন মরণ ফাঁদ। সংস্কার কাজে ধীরগতি ও মাঝপথে কাজ বন্ধ থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন নগরবাসী। তবে সিটি কর্তৃপক্ষের দাবি, সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খানাখন্দে ভরে গেছে রাস্তা, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রংপুর নগরীর অনেক সড়কের এখন এমনই চিত্র। নগরীর ফুল আমের তল থেকে 3 মাথা পর্যন্ত 5.05 কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের অনুমোদন হলেও কাজ শুরু হয়েছে মাত্র 2 কিলোমিটার অংশের। তবে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। প্রতিনিয়ত 4-5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে, উল্টি পড়তেছে। যখন ড্রেন হওয়ার কথা তখন ড্রেন করে নাই। এখন বর্ষাকাল, একদিকে খুঁড়ে রাখছে, একদিকে খুঁড়তেছে, কাদা বালি, আরো সামনে তো খারাপ অবস্থা। রাস্তাটার কাজ ধরছে আজকে প্রায় বছর পার হয়ে গেল, গাছটাও আজ পর্যন্ত তুলে নাই। এরা কতদিনে গাছ কাটবে আর কতদিনে রাস্তা করবে সেটা ওরাই জানে। প্রতিনিয়ত এই রোডটার মধ্যে অ্যাক্সিডেন্ট চলছে, দিনে 2-4টা অ্যাক্সিডেন্ট হবেই। একটা গাড়ি যাতায়াতের মতো নয়, গাড়ি যাতায়াত করলে উল্টে পড়ে যায়। মানে পরিস্থিতি খুবই খারাপ, এই রাস্তার বেহাল অবস্থা। ড্রেন করে থুয়ে দিচ্ছে, মানুষ সাইকেল টাইকেল নিয়ে উল্টি পড়ে না, কেউ দেখে না। অন্যদিকে দীর্ঘ সময় পড়ে থাকা জাহাজ কোম্পানি মোড় থেকে 7 মাথা পর্যন্ত 3.79 কিলোমিটার সড়ক ও 600 মিটার ড্রেন নির্মাণ কাজের সম্প্রতি উদ্বোধন করেছেন সিটির প্রশাসক। এই সড়কটি সংস্কারে অনেক দিন থেকেই আন্দোলন করে আসছিল নগরবাসী। দ্রুততার সাথেই এই কাজটি সম্পূর্ণ হবে এবং অচিরেই আমাদের এই রোড দিয়ে যে সকল নাগরিক চলাচল করেন তাদের সেই নাগরিক দুর্ভোগটি লাঘব হবে। সিটি কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ অনুযায়ী বিভিন্ন সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে প্রাথমিক প্রজেক্ট করতেই আমাদের প্রায় 3-4 মাস চলে গেছে। আমরা ঠিকাদার এখন পুরোদমে কাজ শুরু করছে। আমাদের মেয়াদ আছে আগামী 27শে জানুয়ারি পর্যন্ত। আমরা আশা করতেছি 27শে জানুয়ারির মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। সিটি কর্পোরেশনের তথ্য মতে 2025 সালের মার্চে প্রায় 22,67 লাখ টাকা ব্যয়ে রংপুর মহানগরের বিভিন্ন সড়ক ও ড্রেন প্রশস্তকরণ এবং নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়, যা শেষ হওয়ার কথা রয়েছে 2027 সালের জানুয়ারিতে। সিটি কর্পোরেশনের খানাখন্দে ভরা রাস্তাগুলো দ্রুত সংস্কার হলে তবেই দুর্ভোগ কমবে নগরবাসীর। কিন্তু প্রকল্পের কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের।
রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দুর্ঘটনা রোধে উচ্চ আদালত 3 হুইলার সহ অনুমোদনহীন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও তা মানছে না কেউই। দিনাজপুরের সড়ক মহাসড়কে দেদারসে চলছে এসব যানবাহন। এতে গত 3 বছরে 115 জনের মৃত্যু হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছেন 2 শতাধিক। অবশ্য এবার আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অবৈধ পরিবহনে দৌরাত্ম্য ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিআরটিএ। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। আইন আছে, প্রয়োগ নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে সকাল বিকেল দেদারসে চলছে নসিমন ভটভটি অটোরিকশা সহ বিভিন্ন 3 হুইলার। দাপিয়ে বেড়ায় সড়ক মহাসড়ক। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, ঢাকা মহাসড়ক যেন তাদেরই দখলে। আর অনিয়ন্ত্রিত চলাচলে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা। প্রাণহানির সংখ্যা বাড়ছে দিন দিন। এতে সাধারণ পথচারী ও অন্যান্য পরিবহনের শ্রমিকরাও থাকেন ঝুঁকিতে। এসব যানবাহন যখন বেপরোয়াভাবে চলে তখন দুর্ঘটনাগুলোর হওয়ার সম্ভাবনাগুলো বেশি থাকে। রাস্তাটাও সরু, পাশাপাশি একই সঙ্গে সব ধরনের গাড়ি চলাচল করার কারণে দুর্ঘটনার আশঙ্কাটা বাড়ে এবং দুর্ঘটনা প্রতিনিয়তই বাড়তেছে। দুর্ঘটনা নিরসন করতে হলে অবশ্যই এই অবৈধ যানবাহনগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। সরকারের কাছে নিবেদন জানাচ্ছি, অনতি বিলম্বে যেন আমাদের সড়ক এবং মহাসড়ক থেকে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই সমস্ত যান উচ্ছেদ করা হয়। আঞ্চলিক সড়ক ও মহাসড়কে অবৈধ পরিবহনের আধিপত্য ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে বিআরটিএ। সার্ভিস লেন যদি রাস্তার সাথে থাকতো, সেই ক্ষেত্রে সার্ভিস লেনে স্থানীয় যানবাহন যেগুলো অল্প গতির, ব্যাটারি চালিত, অনিবন্ধিত রিক্সা, ভ্যান, সাইকেল, এরা ওই রাস্তাতে চলাফেরা করলে মহাসড়কের দ্রুত গতির যানের সাথে দুর্ঘটনা ঘটার সংখ্যা কমে যেত। পুলিশ বিভাগ ও নিরাপদ সড়ক চাই সংগঠনের তথ্য অনুযায়ী দিনাজপুরে গত 1 বছরে সড়ক দুর্ঘটনায় 115 জনের মৃত্যু হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছেন 2 শতাধিক মানুষ। সময় সংবাদ, দিনাজপুর। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে আরও সন্দেহভাজন 2 সাবেক সেনা সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের জেলা পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, গত 17 জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আমলি আদালতের বিচারক মুমিনুল হক তদন্তের স্বার্থে 2 সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন মঞ্জুর করেন। এদিকে মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনা সদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ বহাল রেখেছেন আদালত। মামলায় গ্রেফতার একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসে পাওয়ার হাউস সংলগ্ন একটি ঝোপ থেকে উদ্ধার হয় সোহাগী জাহান তনুর মরদেহ। ফরিদপুরে ইজি বাইক চালক হত্যার দায়ে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে পারিবারিক আপিল আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2022 সালের 21 এপ্রিল সকালে সদরের গোয়ালের টিলা গ্রামের বাসিন্দা শামসুর শেখের ছেলে নাইম শেখ নিখোঁজ হন। পরদিন সন্দেহভাজন আসমত শেখকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যানুসারে মাটির নিচে প্লাস্টিকের বস্তার ভেতর 2 পা বাঁধা, গলায় কাপড় পেঁচানো অবস্থায় নাইম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সাগর মোল্লাকেও গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত মামলার রায় দিলেন। সিলেটে পুলিশের লুট হওয়া 3টি টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার সোনারগাঁও আবাসিক এলাকায় অভিযান চালায় র্যাব 9। এ সময় পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগের ভেতরে 3টি টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। এগুলো পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হয়েছিল বলে জানায় র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মেহেরপুর সদর হাসপাতাল থেকে চোর ও পকেটমার সন্দেহে 6 নারীকে আটক করেছে স্থানীয়রা। ভুক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুনকে হাসপাতালে দেখতে আসেন আত্মীয়রা। সঙ্গে থাকা 2 বছর বয়সী শিশুর হাতে থাকা একটি স্বর্ণের বালা ছিনিয়ে নেয় চোর চক্রের সদস্যরা। পরে আরেক রোগীর পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাতে নাতে জনতার হাতে ধরা পড়ে 6 নারী সদস্য। তাদের তুলে দেওয়া হয় হাসপাতালে কর্মরত আনসার সদস্যের হাতে। আনসার সদস্যরা বলছেন, চুরির পর মালামালগুলো চক্রের সঙ্গে পুরুষ সদস্যরা নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, তাদের বাড়ি জামালপুর জেলায়। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের ভাড়া বাড়িতে থাকে চক্রটি।
সুনামগঞ্জে খাবারে ক্ষতিকর উপকরণ মেশানোর দায়ে হাউসবোট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। দুপুরে টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের কিচেনে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় খাবারে ক্ষতিকর উপকরণ মেশানোর প্রমাণ মেলে। এছাড়া বোটটিতে পর্যটকদের জন্য সংরক্ষিত পানির সঠিক উৎস ছিল না। এসব কারণে বোট কর্তৃপক্ষকে 20,000 টাকা জরিমানা করা হয়। চাঁদপুরে একটি কনফেকশনারিতে বাসি মেয়াদোত্তীর্ণ বার্গার ও সবজি রোল সংরক্ষণের দায়ে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের JM সেনগুপ্ত সড়কের ঢাকা কনফেকশনারি নামে প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিক্রয়ের জন্য বাসি ও মেয়াদোত্তীর্ণ বার্গার এবং সবজি রোল পাওয়া যায় ফ্রিজের মধ্যে। পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়। পঞ্চগড় রেল স্টেশন এলাকায় উচ্ছেদ করা হলো 40টি অবৈধ স্থাপনা। দুপুরে সদর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযানে যান রেলওয়ের বিভাগীয় ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন। এ সময় ছোট বড় ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা সহ মোট 40টি স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ব্যবসা করার জন্য লাইসেন্সের চেষ্টা করেও তারা লাইসেন্স পাননি। উচ্ছেদের কারণে নিজেদের মূলধন হারানোর কারণে লোকসানের তাদের। নির্মাণ শেষ হওয়ার প্রায় 6 বছরেও চালু হয়নি গাইবান্ধা জেনারেল হাসপাতালের নতুন ভবন। 50 বেডের পুরাতন অবকাঠামোতে চলছে 250 বেডের হাসপাতালের কার্যক্রম। বেড ও অবকাঠামো সংকটে মেঝে ও বারান্দাতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। দীর্ঘদিন ধরে নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলেও তা চালু না হওয়ায় চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে ক্ষোভ জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত নতুন ভবন চালুর আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল রানা তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। 50 বেডের দ্বিতল অবকাঠামোতে দীর্ঘদিন থেকে চলছে গাইবান্ধা 250 বেডের জেনারেল হাসপাতালের কার্যক্রম। 250 বেডের হাসপাতাল হলেও এখানে বিভিন্ন রোগে আক্রান্ত নিয়মিত রোগী ভর্তি থাকেন 4 শতাধিকের বেশি। আর বহির্বিভাগে সেবা নিতে আসেন প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 রোগী। এতে পর্যাপ্ত জায়গা না হওয়ায় রোগীদের দুর্ভোগ কমাতে হাসপাতাল চত্বরে 2018 সালে নতুন 9 তলা একটি ও 6 তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়। এতে আশায় বুক বাঁধেন স্থানীয়রা। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় দীর্ঘ 6 বছর অতিবাহিত হলেও নতুন ভবন চালু না হওয়ায় চিকিৎসা নিতে এসে বিড়ম্বনায় পড়ছেন রোগীরা। রোগীর তুলনায় বেড ও জায়গা কম হওয়ায় মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। বাধ্য হয়ে আবার একই বেডে থাকছেন ভিন্ন রোগের একাধিক রোগী। বহির্বিভাগেও একই অবস্থা। চিকিৎসা সেবা নিতে এসে অসুস্থ মানুষ হয়ে যাচ্ছেন আরও অসুস্থ। দীর্ঘ সময়েও নতুন ভবন চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন রোগী, স্বজন ও স্থানীয়রা। এখন রুগী নিয়ে বেড়াচ্ছি, বারান্দা তো বেড নেই, ভেতরেও বেড নেই, এখানে বেড পাচ্ছি না, তাই এখন সিঁড়ির উপরে আসি চিকিৎসা নিচ্ছি। এক বেডে 4 জন 5 জন, অথচ সামনে যে ভবনটা তৈরি আছে পেছনে, ওখানে ওটা চালু করা হচ্ছে না। রাস্তার মাঝখানে শুয়ে আছে। যেমন যুগে নতুন ভবন চালু হইতো তখন সবাই ওইখানে যা চিকিৎসা নিতে পারত। চালু করলে খুবই সুবিধা হবে, কারণ রোগীরা এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকা খুবই সমস্যা। রোগীদের পাশাপাশি ভবন অভাবে এমন পরিবেশে চিকিৎসা দিতেও বিড়ম্বনায় পড়ছেন চিকিৎসকরা। রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম শুরু করার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। 50 শয্যার অবকাঠামোয় আমরা এতগুলো রোগী ভর্তি রাখি, এটা আমাদের জন্য একটা সেবা দেওয়া কষ্টকর। আমাদের নতুন বিল্ডিং ইতিমধ্যে হস্তান্তরিত হয়েছে, 9 তলা ভবন, এবং আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা ওখানে ইনডোর শিফট করব। 2018 সালের 7 জুন 34,53,59,550 টাকা ব্যয়ে ভবন দুটি নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তীতে ব্যয় বাড়িয়ে 39,70,00,000 টাকা করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রেলওয়ের বগি মেরামতের প্রয়োজন হয় ভারী যন্ত্রাংশের পাশাপাশি প্রচুর খুচরা যন্ত্রাংশ। ব্যবস্থা থাকলেও এর চাহিদা মেটাতে পারছে না নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা। সংশ্লিষ্টরা বলছেন, যুগোপযোগী যন্ত্র ও দক্ষ জনবলের কারণে যন্ত্রাংশ উৎপাদন সম্ভব হচ্ছে না। এ কারণে বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, সরকারের প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে সমাধান হবে সংকটের। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট।
খুচরা যন্ত্রাংশ তৈরির মিলরাইট শপ। এখানে রয়েছে 29টি হালকা ভারী মেশিন, যার প্রায় সবগুলোই বন্ধ পড়ে থাকায় মাকড়সা জাল বেঁধেছে, জমেছে ময়লার স্তূপ। যন্ত্রাংশ তৈরির অন্যতম দুটি প্রোডাকশন ও টুল রুম শপ। এখানে মোট 142টি মেশিন থাকলেও কোনো মতে চালু রয়েছে 38টি। সৈয়দপুর রেলওয়ে কারখানায় এখনো চলছে মান্ধাত্তার আমলের মেশিনারিজ দিয়ে যন্ত্রাংশ তৈরির কাজ। মালবাহী ওয়াগন ও যাত্রীবাহী কোচ মিলিয়ে প্রতি মাসে মোট 80টি সংস্কার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন ভারী যন্ত্রাংশের পাশাপাশি হালকা যন্ত্রাংশ। কিন্তু সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে 643 প্রকার খুচরা যন্ত্রাংশ তৈরি হলেও 250 ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশ স্থানীয়ভাবে কিনতে বা আমদানি করতে হচ্ছে। আমাদের রেল বহরে এখন নতুন নতুন কোচ সংযোজন হচ্ছে, আধুনিক কোচ সংযোজন হচ্ছে, সেখানে আসলে আধুনিক মেশিনের খুবই প্রয়োজন। 10 জনের কাজ দেখা যাচ্ছে যে 2 জন দিয়ে করতে হচ্ছে, তাতে করে আমাদের উপর অনেক প্রেশার পড়তেছে। 30টা মেশিন রয়েছে, যার মধ্যে 8 থেকে 10টি সচল রয়েছে। যন্ত্রাংশ যদি তৈরির আরো আমরা সুযোগ পাই, তাহলে আমার মনে হয় না যে 2-1টা যেটা বাহির থেকে আনা লাগে সেটা আর আনা লাগবে না। কারখানার কর্তৃপক্ষ বলছে চরম জনবল সংকট ও প্রয়োজনীয় কাঁচামাল না পাওয়া ও সিএনসি টাইপ মেশিন না থাকায় বাধ্য হয়ে প্রয়োজন মেটাতে স্থানীয়ভাবে টেন্ডারের মাধ্যমে খুচরা যন্ত্রাংশ কিনতে হচ্ছে। র ম্যাটেরিয়ালস কালেকশন করে একটা ফাইনাল প্রোডাক্ট উৎপাদন, এটিও অনেক একটা কঠিন সাধ্য বিষয়। আগের দিনের মতো সহজ প্রক্রিয়ায় র ম্যাটেরিয়ালস ক্রয়েও ব্যবস্থা নেই। সব মিলিয়ে কারখানায় উৎপাদন ধরে রাখা আসলে অনেক ডিফিকাল্ট জব। আমরা আমাদের সাধ্যমতো তারপর চেষ্টা করে যাচ্ছি। সৈয়দপুর রেলওয়ে কারখানা কেন্দ্রে সরকারের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রজেক্টের মধ্যে কারখানা আধুনিকায়ন এবং এই উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকল্পে যে সকল মেশিনপত্রের দরকার আছে সেগুলো সংস্থানের প্রকল্পে রাখা আছে। সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে 1 থেকে 20 বছর বয়সের 82টি, 20 থেকে 25 বছরের 207টি ও 50 বছরের ঊর্ধ্বে 482টি মেশিন রয়েছে, যার বিপরীতে লোকবল রয়েছে 201 জন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। কোনো কাজে আসছে না কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশুদ্ধ পানি সরবরাহের 4টি পাম্প। পৌরবাসীর অভিযোগ, নির্মাণের 3 বছর পেরিয়ে গেলেও সুপেয় পানি পাচ্ছেন না তারা। বিভিন্ন উপায়ে সংগ্রহ করা পানির উপর নির্ভর করতে হচ্ছে তাদের। এদিকে গ্রাহক সংখ্যা পূরণ না হওয়ায় পাম্প চালু না করার অজুহাত জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। পাম্প হাউসের পাশে বসানো হয়েছে গভীর নলকূপ, দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও, কিন্তু বছরের পর বছর সেই পাম্প হাউস ও বাউন্ডারি দেয়ালের গেটে ঝুলিয়ে রাখা হয়েছে তালা। একই চিত্র উলিপুর পৌরসভার সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপন করা 4টি পাম্প হাউসের। 1998 সালে প্রায় 60,000 জনসংখ্যা নিয়ে গঠিত হয় 27.34 বর্গ কিলোমিটারের কুড়িগ্রামের উলিপুর পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হওয়ার পর 2022 সালে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে 4টি পাম্প হাউস স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 2023 সালে পাম্প স্থাপন ও পাইপ বসানোর কাজ হয়েছে ঠিকই, কিন্তু 1 ফোঁটাও সুপেয় পানি পায়নি বাসিন্দারা। পৌরবাসীর অভিযোগ, কোনো কারণ ছাড়াই বছরের পর বছর তালাবদ্ধ করে রাখা হয়েছে পাম্প ঘরগুলো। এতে বিশুদ্ধ পানির অভাবে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার 2650টি পরিবারকে। বন্ধ আছে, কোনো অফিসারও আসে না, কেউ আসে না। মানে এগুলো পানি খেয়ে আমরা অনেক অসুস্থ হই। এত টাকার জিনিস পড়ে থাকবে কেন? আমাদের তো এই তাহলে পৌরসভায় বাজেট নিয়ে আসিয়ে ফেলে রাখার কোনো প্রশ্নই ওঠে না। প্রত্যাশা করছিলাম এখানে সুপেয় পানি পাবো, কিন্তু আমরা সে পানির থেকে বঞ্চিত। তাড়াতাড়ি এটা পরিচালনা করা হোক, যাতে জনগণ খুব তাড়াতাড়ি এটা বাস্তবায়ন দেখতে পারে। প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্ধারিত গ্রাহক সংখ্যা পূরণ হলেই পাম্প ঘরগুলো চালু করার কথা জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এখানে 2600 হাউস কানেকশন ধরা আছে। আমরা তালিকা পেয়েছি পৌরসভার কাছ থেকে 700। বাকি তালিকা পেলে আমরা কাজটা সম্পন্ন করে দিতে পারবো এবং পানি সাপ্লাই শুরু হয়ে যাবে। তাদের সাথে বসেছিলাম, তারা তালিকা দিবে আমাদের। মাইকিং এবং প্রচারণা তারা করতেছেন যাতে মানুষ এটার জন্য আবেদন করে। প্রকল্পের আওতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 4টি গভীর নলকূপ এবং পাম্প হাউস নির্মাণ করা হয়, আর প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 33 কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম।
লালমনিরহাট আদিতমারির তালুক দুলালী রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। বাধ্য হয়ে পাশের একটি মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে দুশ্চিন্তায় অভিভাবকরা, অমনোযোগী হচ্ছেন শিক্ষার্থীরা। সুফিয়ান আল হাসানের তথ্য ও আমিরুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। লালমনিরহাটের আদিতমারি উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রাম তালুক দুলালী ১৯৭৮ সালে শিক্ষার আলো ছড়াতে গড়ে ওঠে রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু শিক্ষার এমন আলো ছড়ানো প্রতিষ্ঠান আজ নিজেই ধুঁকছে আলোর অভাবে। ২০১৩ সালে জাতীয়তাকরণ হওয়া বিদ্যালয়টি দুটি ভবন থাকলেও প্রায় ২ বছর আগে উপজেলা প্রকৌশলী দপ্তর একটি ভবনকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর থেকেই বন্ধ রয়েছে এই ভবনটি। অপর ভবনের দুটি কক্ষে চলছে অফিস ও দুটি শ্রেণীর কার্যক্রম। শ্রেণীকক্ষ সংকটে পড়ে ২ শিফটের এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয়েছে পাশের দুর্গা মন্দিরের বারান্দায়। খোলা আকাশের নিচে মেঝেতে বসেই চলছে তাদের পাঠদান। এতে দিন দিন শিক্ষার পরিবেশ নষ্টের পাশাপাশি কমছে শিক্ষার্থীদের মনোযোগ। আমাদের স্কুলে ক্লাস ভাঙ্গা, আমরা মাঝে মাঝে মন্দিরে, বটতলায়, বারান্দায় বিভিন্ন জায়গায় ক্লাস করি। আমাদের বসতে অসুবিধা হয়, লেখলে ঘাড় ব্যথা করে। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুতই আমাদের ভবনের ব্যবস্থা করে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার জন্য ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পর এলজিডি এবং শিক্ষা অফিসে বহুবার চিঠি পাঠানোর কথা বলা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ, জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দ্রুত দুটি অস্থায়ী রুম তৈরি করব এবং স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২৫৩ জন। সময় সংবাদ, লালমনিরহাট। ৫ বছর ধরে বন্ধ গাইবান্ধার রংপুর চিনিকল। অযত্ন অবহেলায় পড়ে আছে হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে মূল্যবান যানবাহন। অথচ মিলের ইনচার্জ ও স্থানীয় সংসদ সদস্য বলছেন কারখানাটি চালু করতে যা দরকার সবই আছে। হেদায়েতুল ইসলাম বাবুর ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদন। আজ থাকছে প্রথম পর্ব। সাইরেনের আওয়াজে একসময় জেগে উঠত এ জনপদ। যে সাইরেনের কেন্দ্র ছিল গাইবান্ধার রংপুর চিনিকল। সাইরেনের সঙ্গে বন্ধ হয়েছে শত শত আখবাহী ট্রাকের চলাচল। চিমনিতে ধোঁয়া নেই, বন্ধ দেশীয় চিনির উৎপাদন। ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ প্রতিষ্ঠানটি। গাইবান্ধা সহ উত্তরের বিস্তীর্ণ জনপদের অর্থনীতির ভিত মজবুত করেছিল যে কারখানা, সেখানে এখন শুনশান নীরবতা। উত্তরবঙ্গের হৃদয় স্পন্দন বলেন আর হলো অর্থনৈতিক চালিকা শক্তি বলেন, এটাই এই এলাকা নির্ভরশীল। শ্রমিক কর্মচারী না, এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের মানুষের বেঁচে থাকার জন্যই মিলটা আবারও চালু করা প্রয়োজন। অযত্ন অবহেলায় পড়ে আছে হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে মূল্যবান যানবাহন। বিপুল এ সম্পদ রক্ষায় নেই কার্যকর উদ্যোগ। বন্ধ চিনিকলগুলো তো সরকারের নজর আছে, এটা তো আমি একার বিষয় না, শুধু চিনিকল না, বন্ধ সব কলকারখানা চালু করার ব্যাপারে সরকারের একটা উদ্যোগ আছে। অথচ মিলের ইনচার্জ ও স্থানীয় সংসদ সদস্য বলছেন কারখানাটি চালু করতে যা দরকার সবই আছে। 4 থেকে 5 মাস চালিয়ে এটাকে ভালো একটা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে এই যন্ত্রাংশ দিয়েই রিপেয়ার করে। আমরা যদি এই মিলটাকে 4 মাস চালু রাখতে পারি এবং আমাদের যে সমস্ত অপারেশন সাইটগুলো সেগুলো ঠিকভাবে মেরামত করতে পারি আর আমাদের জনবলকে যদি দক্ষভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা এই মিলটাকে আবার লাভজনক অথবা ব্রেক ইভেনে নিয়ে যেতে পারব। 1954 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে স্থাপন করা হয় রংপুর চিনিকল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আগামী 25 জুলাই থেকে চট্টগ্রাম জেলার সব সরকারি দফতরে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, নগরীতে প্রতিদিন যে বর্জ্য তৈরি হয় যত্রতত্র ফেলার কারণে পুরোটুকু সংগ্রহ করা সম্ভব হয় না। এসব বর্জ্য ড্রেন, নালা হয়ে নদীতে গিয়ে সৃষ্টি করছে দূষণ। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এরই সঙ্গে নগরীকে পরিচ্ছন্ন ও নান্দনিক করতে সরকারি দফতরের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণের ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, পরিচ্ছন্ন নগর করতে হলে নিজ আঙিনা ও কর্মস্থল পরিষ্কার রাখার অভ্যাস করতে হবে।
যেখানে যেখানে সমস্যা আছে আমি আবারও বলছি আমরা অবশ্যই সেই উন্নত শহর আমরা করতে পারবো, আমরা উন্নত জেলা করতে পারবো, উন্নত জীবনযাত্রা আমরা তৈরি করতে পারবো যদি আমরা নিজেদের সেই উন্নত ধ্যান ধারণা রাখি। এগুলো আলটিমেটলি কোথায় যায়? রাস্তা থেকে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। এটা আমাদের জন্য আসলে একটা ভাবার বিষয় যে কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। আমরা শুধুমাত্র প্রতিক্রিয়া করলাম তারপর ভুলে গেলাম, এটা আমার মনে হয় না ভালো হবে। আমরা এটাকে একটা অভ্যাসে পরিণত করব। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে 2000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল বিজিবি। সকাল থেকে বিকেল পর্যন্ত সদরের নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক সীমান্তবর্তী মানুষকে চিকিৎসা সেবা দেন। বন্যাপ্রবণ এলাকার বয়স্ক, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষকে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি। নেত্রকোনায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ ও উপবৃত্তি প্রদান করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিকেলে কলমাকান্দা উপজেলা পরিষদ হল রুমে 353 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী, শিশু ও শিক্ষার্থীকে অর্থ অনুদান সহ সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। স্কুল কলেজের 42 জন শিক্ষার্থী ও 28 জন বিধবা অসহায় নারীকে সেলাই মেশিন তুলে দেন ডেপুটি স্পিকার। প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 283 জন শিক্ষার্থীকে অনুদানের অর্থ প্রদান করেছেন। এছাড়াও দরিদ্র অসহায় 9টি পরিবারকে ঘর প্রদান করেছেন। পরে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সীমান্ত খারনৈ ইউনিয়নের গজারমারি প্রাথমিক বিদ্যালয় সহ গ্রামীণ ভাঙা সড়ক পরিদর্শন করেন ডেপুটি স্পিকার। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পানি বাড়তে আগ্রাসী যমুনা, টাঙ্গাইলে নদী রক্ষা বাঁধে তীব্র ভাঙন, বিলীন বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। পাহাড়ি ঢলে শেরপুরে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন 8টি গ্রাম। বগুড়ায় পানিতে ডুবে সহোদর সহ প্রাণ গেল 3 শিশুর। মাগুরায় পুকুরে পড়ে 2 চাচাতো বোনের মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের 3 জনের প্রাণহানি। এবং ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে অটোরিকশা। ময়মনসিংহে প্রাণ গেল 2 নারী সহ 3 যাত্রীর। হেলপার ট্রাক চালনায় দুর্ঘটনা বলছে পুলিশ। মানিকগঞ্জের সড়কে আরও একজনের মৃত্যু। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। মালি, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।